বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। বরাবরের মতোই আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফিএল 480 কি, জিয়াদ কি এবং 1971 সালের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল এবং ক্ষুদ্র রাষ্ট্রসমূহের নিরাপত্তার হুমকি সমূহ কি কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা ছিলাম। তো আজকে আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক থেকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সাফটা কি, এরপরে ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং জাতীয়তাবাদের উপাদান সমূহ কি কি। তিনটাই পার্ট বির প্রশ্ন 2016 সালে, এবং এই তিনটা প্রশ্নের মাধ্যমে আমরা 2000 এবং 2018 সালের পার্ট বি এবং পার্ট সি তে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নই মোটামুটি আমাদের রিভিশন শেষ হবে। সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে, এর আগেও আমরা বিষয়ায়ন আঞ্চলিকতাবাদে সাফটা নিয়ে আলোচনা করেছি। এছাড়াও শান্তি ও সংঘর্ষ অধ্যায় যেটা আছে অনার্স থার্ড ইয়ারে, সেখানেও তোমরা সাফটা নিয়ে আলোচনা করেছো। তো এই বিষয়ে জাস্ট একটু আলোচনা করা তোমাদের সামনে। তো সর্বপ্রথম আমরা সাফটা কি যদি আমরা জানতে চাই, তাহলে সাফটা মূলত এই সার্কভুক্ত দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্যই মূলত এই সাফটা গঠিত হয়ে থাকে 1993 সালে। তো আমরা জানি যে সার্কভুক্ত দেশগুলো সার্ক গঠিত হয়, তখন এই সার্ককে সফলতা করার জন্য তারই অংশ হিসেবে একটি হচ্ছে এস এ ফি টি এ সাফটা, আর একটা হচ্ছে সাফটা এস এ এফ টি এ। তো এই দক্ষিণ এশীয় বাণিজ্য এলাকার অঞ্চলের জন্যই মূলত এক ধরনের দক্ষিণ এশিয়ার একটি চুক্তি অর্থনৈতিক অগ্রগতি সাধন করার জন্য দক্ষিণ এশিয়ার দেশভুক্ত দেশগুলোকে অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্যই মূলত এই সাফটা এবং সাফটা গঠিত হয়। তো এখানের মধ্যে এস এ এফ টি এ, এই সাফটা পড়ার আগে আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে যে এস এ পিটিএ সাফটা, অর্থাৎ বিশ্বায়ন এবং অর্থনৈতিক উদারীকরণের কারণে বর্তমান বিশ্ব আঞ্চলিক অর্থনীতির সংহতিকরণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কৌশলগত অবস্থানের উপর জোর দিয়েছিলেন। অর্থাৎ বিশ্বনৈতিক ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক সংহতি ঐক্য সাধন করার জন্য, অর্থাৎ প্রত্যেকটি দেশ, সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটি দেশ যখন সমানভাবে সামনের দিকে অগ্রগতি সাধিত হবে না, তখন একটি দেশ অন্য একটি দেশের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর এই বিশৃঙ্খলার হাত থেকে এবং অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে মূলত অর্থনৈতিক আঞ্চলিক ক্ষেত্রে অর্থনৈতিক সংহতিকরণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার গত অবস্থানের উপর তারা জোর দিয়েছিলেন। এবং দক্ষিণ এশিয়ার যে 7টি দেশ রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ, নিজেদের একটি আঞ্চলিক সহযোগিতাকে জোরদার করার জন্যই মূলত এই সার্কটি গঠিত হয়েছিল, আমরা জানি। অর্থাৎ 1985 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ নিজেদের এক দেশ আরেক দেশকে আঞ্চলিকভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্যই এই সার্ক, এবং এই সার্ক প্রতিষ্ঠা করার পরবর্তী সময়ে অর্থনৈতিক বাস্তবতাকে উপলব্ধি করে সার্কের সদস্যভুক্ত দেশসমূহ এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা লক্ষ্যে, অর্থাৎ সার্কের পরবর্তী সময়ে তাদের আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য মূলত এই সাফটা এস এ ফি টি এ সাফটা গঠিত হয়, এবং অপরটি হচ্ছে সাফটা এস এ এফ টি এ। এই দুইটি চুক্তি সম্পাদিত হয়ে থাকেন অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে। এই সাফটা এস এ ফি টি এ, এই চাপটা এর পূর্ণরূপ হচ্ছে যে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, অর্থাৎ এস এ পি টি এ এর পূর্ণরূপ হচ্ছে যে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। অনেক সময় এমসিকিউতে আসে যে এস এ পি টি এ সাফটা এর পূর্ণরূপ কি। এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে এস এ ফি টি এ আর একটা হচ্ছে এস এ এফ টি এ, সেজন্য একটু অ্যালার্ট থাকতে হবে আমরা পূর্ণরূপ করার সময়। তাহলে এস এ ফি টি এ এটার পূর্ণরূপ কি? সার্কফিশিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। আর এটি হলো মূলত সার্কভুক্ত যে 8টি দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যেই এক প্রকার একটি সমঝোতা চুক্তি হচ্ছে এই সাফটা এস এ ফি টি এ। অর্থাৎ নিজেদের মধ্যে একটি বাণিজ্য সম্প্রসারণ করার জন্য 8টা দেশের সমন্বয়ে
সার্কভুক্ত যে 8টি দেশ আছে ওই দেশের মধ্যে সমন্বয়ে একটি সমঝোতার চুক্তি হচ্ছে এই সাফটা। এবং এই চুক্তিটি 1993 সালের শেষের দিকে মূলত প্রথম আলোচনা শুরু হয় এবং 1995 সালের এপ্রিলে এই আলোচনাটা সমাপ্ত হয় এবং পরবর্তী সময়ে 1995 সালের 7ই ডিসেম্বর এই এফবিটিএ সাফটা চুক্তি কার্যকর হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে বিষয়টি ইম্পর্টেন্ট, এই সাফটা চুক্তিতে আলোচনা হয় 1993 সালে এবং 1995 সালের এপ্রিলে এসে আলোচনা সমাপ্ত হয় এবং 1995 সালের 7ই ডিসেম্বরে এসে এই স্বাক্ষর হয়ে থাকে। আমাদের যে মূল প্রশ্ন, এই সাফটার পরে আরেকটি বিষয় চুক্তি স্বাক্ষরিত হয় সার্কভুক্ত 8টি দেশের সমন্বয়ে, সেটি হচ্ছে সাফটা, SAFTA। এই সাফটা এর পূর্ণরূপ কি? আমরা জানি যে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এই সাফটাটি কেন গঠন করা হয়েছিল? মূলত দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার জন্যই মূলত গঠন করার জন্যই এই সাফটাটি সম্পাদিত হয়েছিল। অর্থাৎ 97 সালে যখন শীর্ষ বৈঠকে 2001 সাল থেকে অবাধ মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, তখনই মূলত এই সাফটাটা গঠিত হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে এমসিকিউর জন্য জানলাম যে সাফটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আর SAFTA এর পূর্ণরূপ কি? বলা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে এই চুক্তিটি মূলত কার্যকর হয়েছিল 1997 অর্থাৎ 95 সালে যখন সাফটা কার্যকর হয়েছে। 1995 সালের 7ই এপ্রিল 7ই ডিসেম্বর যখন সাফটা কার্যকর হয়েছে, অর্থাৎ 1997 সালে মালদ্বীপে অনুষ্ঠিত 9ম সার্ক শীর্ষ সম্মেলনে মূলত এই সাফটাটা কার্যকর হয়ে থাকে। তা আমাদের মূল প্রশ্ন ছিল যে সাফটা কি? আমরা প্রাসঙ্গিকতায় লিখতে পারি যে সার্কভুক্ত দেশসমূহের মাঝে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 1993 সালে ঢাকায় সার্ক সম্মেলন শীর্ষক বৈঠকে সার্ক দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীগণ এই সাফটা চুক্তি স্বাক্ষর করে থাকেন। আর একটি সম্প্রসারিত রূপ। এরপর আমরা হেডিং দিব যে সাফটা কি। বলা হচ্ছে সাফটা এর সম্প্রসারিত প্রতিফলন হচ্ছে সাফটা। এই সাফটা কার্যকর হওয়ার পর থেকেই এর সফলতার উপর নির্ভর করে সাফটা SAFTA এই সাফটা যখন কার্যকর হয়ে থাকে তখন এর কার্যক্রমের যখন সফলতা লাভ করে তখন এই সাফকে সম্প্রসারিত হয়ে এটাকে আরো বেশি সফলতা করার জন্যই মূলত এই SAFTA সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এরপরে 10ম সার্ক শীর্ষক সম্মেলনে সাফটা গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং উল্লেখ্য 1997 সালে 9ম সার্ক শীর্ষ সম্মেলনে 2002 সালের মধ্যে সাফটাই রূপান্তর অর্থাৎ সার্কভুক্ত বাণিজ্য এলাকা বলা হয়েছে। অর্থাৎ এই সাফটা থেকে রূপান্তরিত হয়ে 1997 সালে সাফটা গঠিত হয়ে থাকে, SAFTA এই সাফটা গঠিত হয়ে থাকে। এবং এখানে বলা হচ্ছে যে সার্কভুক্ত অঞ্চলগুলোতে মুক্ত বাণিজ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে সার্কভুক্ত যে 8টি রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহকারে। এরপরে বলা হচ্ছে এই অঙ্গীকারের অর্থ হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সার্কের 7টি দেশ সমৃদ্ধশালী আঞ্চলিক জোট যেমন আসিয়ান, ইউরোপিয়ান, তারপরে হচ্ছে যে কি যে পুঁজি বিনিয়োগ, কাঁচামাল আদান প্রদান এবং অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা করবে একে অপরকে। অর্থাৎ এই সাফটা চুক্তির অঙ্গীকারনামা অর্থাৎ শর্ত হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আসিয়ানভুক্ত দেশগুলোকে সাহায্য সহযোগিতা প্রদান করা, বাণিজ্যিক লেনদেন, পুঁজি বিনিয়োগ, কাঁচামাল আদান প্রদান এবং মুদ্রা ঘাটতি মোকাবেলা করা সহ অন্যান্য সহযোগীগুলো এই সাফটার অন্তর্ভুক্ত যে 7টি দেশ রয়েছে এই 7টি অর্থাৎ সার্কভুক্ত দেশগুলো একে অপরকে সহযোগিতা করবে এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে সামাজিক শুল্কের ছাড় সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এই সাফটা চুক্তির মাধ্যমে সার্কভুক্ত যে 7টি বর্তমান 8টি দেশ রয়েছে তাদের নিজেদের মধ্যে পুঁজি বিনিয়োগ, কাঁচামাল আদান প্রদান, মুদ্রা ঘাটতি মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক জোট রয়েছে
দক্ষিণ এশিয়ার আওতাভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, ওই রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করাই ছিল এই সাফটার মূল উদ্দেশ্য। তাহলে সাফটা কি যদি আসে পার্ট বিতে, আমরা এই আলোচনাগুলো দিয়ে আমরা সমাপ্ত করব। পরের প্রশ্ন ছিল আমাদের যে ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও। তো আমরা যদি প্রাথমিক অবস্থায় নিই যে ক্ষুদ্র রাষ্ট্র কি, আমরা যদি আমাদের নিজেদের ভাষায় যদি আলোচনা করতে চাই, তাহলে ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র। কিন্তু বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে ক্ষুদ্র রাষ্ট্রের সংখ্যা নির্ধারণ করা অত্যন্ত কষ্টসাধ্য, এবং এটাও বলা হচ্ছে যে ক্ষুদ্র রাষ্ট্র বলতে পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে ক্ষুদ্র রাষ্ট্র এবং বৃহৎ রাষ্ট্রের সমন্বয়ে মূলত পৃথিবী গঠিত। বাফার স্টেট আমরা যেটা পড়েছি, বৃহৎ রাষ্ট্র যেমন রয়েছে, তেমনি একইভাবে ক্ষুদ্র রাষ্ট্র বৃহৎ রাষ্ট্রের মাঝে অবস্থান করছে। আমাদের ভাষায় যদি আমরা বলি যে ক্ষুদ্র রাষ্ট্র কি, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় বলতে পারি যে মনে রাখার জন্য ক্ষুদ্র রাষ্ট্র কি, যে রাষ্ট্রের আয়তন নিরাপত্তাহীনতা, যে রাষ্ট্রের আয়তন ক্ষুদ্র, অর্থাৎ যে রাষ্ট্রের আয়তন কম, যে রাষ্ট্রের সামরিক শক্তি স্বল্প, এবং যে রাষ্ট্র নিজের নিরাপত্তার জন্য উদ্যোগী হয়, তাকেই ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়। 3টা পয়েন্ট বলেছিলাম ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞার ক্ষেত্রে। আমরা 3টা পয়েন্ট মনে রাখতে হবে: আয়তন স্বল্পতা, সামরিক ক্ষমতা স্বল্পতা, 3 নাম্বার হচ্ছে যে কি নিজ রাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে হয়, অর্থাৎ নিজ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্য রাষ্ট্রের উপর সর্বদাই কি থাকতে হয়, নির্ভরশীল হতে হয়। এই 3টা বিষয়ের সমন্বয়ে ক্ষুদ্র রাষ্ট্র গঠিত হয়ে থাকে। তাহলে লিখবো, কিন্তু আমাদের 3টা পয়েন্ট আমাদের মাথায় সেট করে নিব। একটা হচ্ছে আয়তনের স্বল্পতা, 2 নাম্বার হচ্ছে সামরিক বাহিনীর স্বল্পতা, 3 নাম্বার হচ্ছে স্বাধীনতা রক্ষার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীলতা। এই 3টা বৈশিষ্ট্য যে রাষ্ট্রের মধ্যে বিদ্যমান রয়েছেন, তাকে ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে যদি আসে যে ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও বা ক্ষুদ্র রাষ্ট্র কি, তাহলে আমরা প্রাসঙ্গিকতায় লিখব, পৃথিবীর সকল রাষ্ট্রের অবস্থান একই কাতারে নয়, এক একটি রাষ্ট্রের আয়তন, ক্ষমতা প্রভৃতির ভিত্তিতে ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় যেমন রয়েছে বৃহৎ রাষ্ট্রের অস্তিত্ব, তেমনি রয়েছে অনেক ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব। এটা দিয়ে আমরা প্রাসঙ্গিকতা শেষ করব। এরপরে হেডিং দিব যে ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা। এখানে লিখব যে ক্ষুদ্র রাষ্ট্রের কোনো সংজ্ঞা বা মানদণ্ডে বিচার করার কোনো মাপকাঠি নেই, এবং ক্ষুদ্র রাষ্ট্রের কিছু কিছু বৈশিষ্ট্য থেকে আমরা কোন রাষ্ট্রকে বৃহৎ বা ক্ষুদ্র বলে অবহিত করি। সাধারণত ক্ষুদ্র রাষ্ট্র বলতে ওই সকল রাষ্ট্রকে বোঝায় যাদের জাতীয় শক্তি এবং সামরিক শক্তির উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা নিশ্চয়তা বিধান করতে পারে না। অর্থাৎ নিজেদের কাছে যে জাতীয় শক্তি রয়েছে এবং সামরিক শক্তি রয়েছে, এই শক্তির মাধ্যমে যে রাষ্ট্র মনে করে যে আমাদের কাছে যে পরিমাণ জাতীয় সম্পদ কিংবা জাতীয় শক্তি এবং সামরিক শক্তি রয়েছে, এই শক্তি দিয়ে আমরা উন্নত রাষ্ট্রের সাথে কি করতে পারবো না, এবং কোনো বহিঃশত্রুর মোকাবেলা করে নিজ রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা কখনোই সম্ভব হবে না। এবং সাথে এসব রাষ্ট্রকে তার নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষার জন্য যখন অন্য কোনো রাষ্ট্র, প্রতিষ্ঠান অথবা ভারসাম্য রক্ষাকারী কিংবা বল প্রয়োগকারী অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর করতে হয়, এবং পাশাপাশি তাদের আয়তন ও মোট জাতীয় শক্তির পরিমাণ খুবই কম থাকে, তাদেরকেই মূলত এখানে কি বলা হচ্ছে, ক্ষুদ্র রাষ্ট্র বলে অবহিত হচ্ছে। অর্থাৎ এই প্যারার মধ্যে যে জিনিসটা বুঝিয়েছেন সেটি হচ্ছে যে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি সেটা মূল্যায়ন করা কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই, তবে ক্ষুদ্র রাষ্ট্র বলতে বোঝায় যে একটা রাষ্ট্রের মধ্যে যে পরিমাণ জাতীয় শক্তি এবং সামরিক শক্তি রয়েছে, রাষ্ট্র যদি তার শক্তি এবং সামরিক শক্তির উপর নিজের বিশ্বাস কিংবা নির্ভরতা আসে না যে আমি এই জাতীয় শক্তি কিংবা স্বাধীনতা রক্ষা করতে পারবো, এবং পাশাপাশি যখন এই বিষয়টি যখন তার মনে জাগে এবং সে যখন নিজের স্বাধীনতা রক্ষা করার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তাকে ক্ষুদ্র রাষ্ট্র বলে অবহিত করা হয়। এবং ক্ষুদ্র রাষ্ট্রের আরেকটি মানদণ্ড হচ্ছে আয়তন স্বল্পতা এবং মোট জাতীয় শক্তির পরিমাণ খুবই কম থাকবে। সর্বশেষ একটা মনীষী সংজ্ঞা দিয়ে এখানে শেষ করা হয়েছে। বলা হচ্ছে যে ডক্টর তালুকদার মনিরুজ্জামান তার একটি গ্রন্থ দ্য সিকিউরিটি অফ স্মল স্টেট
ইন থার্ড এর মধ্যে তিনি ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন যে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে ওই সকল রাষ্ট্র যাদের নিজ জাতীয় শক্তি এবং যে এই জন্য তারা অন্য রাষ্ট্র বা সংগঠনের উপর নির্ভরশীল হতে হয়। অর্থাৎ তিনি বলেছেন যে একটা রাষ্ট্রের মধ্যে যখন নিজ জাতীয় শক্তি এবং সামরিক ক্ষমতা এত বেশি পরিমাণ কম যে তার নিজের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতার জন্য অন্য রাষ্ট্রের উপর যখন নির্ভরশীল হতে হয়, তখনই তাকে ক্ষুদ্র রাষ্ট্র বলে অভিহিত করা পারে। তাহলে এটা দিয়ে আমরা সমাপ্তিতে এটাই বলতে পারি যে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে ওই সকল রাষ্ট্র যাদের বিভিন্ন আর্থসামাজিক সমস্যা বিদ্যমান রয়েছে এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রগুলো নানাবিধ সমস্যায় জর্জরিত এবং বৃহৎ দেশগুলো এই সুযোগে তাদের উপর প্রভাব বিস্তারে লিপ্ত থাকে, তাকেই মূলত ক্ষুদ্র রাষ্ট্র বলে অবহিত করতে পারে। সর্বশেষ প্রশ্ন, জাতীয়তাবাদের উপাদান সমূহ কি কি? জাতীয়তাবাদের উপাদান সমূহ কি কি এটা পড়ার আগে আমরা জানতে হবে জাতীয়তাবাদ কি। তো আমরা জানি যে জাতীয়তাবাদ বলতে সাধারণত ওই অর্থাৎ কোন জনগোষ্ঠীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে যেই উপাদান বা ফ্যাক্ট কাজ করে তাদেরকে, অর্থাৎ যেই উপাদান, যে উপকরণ, যে বিষয় মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে, যখন মানুষকে ঐক্যবদ্ধ করে তখনই তাকে জাতীয়তাবাদ বলা হয়। যেমন আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা সংগ্রাম করে বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনের একমাত্র কারণ হচ্ছে আমরা যখন ভাষা, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যগতভাবে যখন ঐক্যবদ্ধতা পোষণ করেছি এবং যখন মনে করেছি যে আমাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, প্রথা, রীতিনীতি যখন আমরা মনে করেছি যে পাকিস্তানিদের কাছ থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন এবং আমরা পূর্ব বাঙালিরা যখন সকলে ঐক্যবদ্ধ হয়েছি যে কি আমাদের ভাষাগত, বংশগত, ধর্মীয়গত, ভৌগোলিকগত যখন ঐক্যতা প্রতিষ্ঠিত হয়েছে তখনই জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। তাহলে জাতীয়তাবাদ কি? জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধ অর্থাৎ ভাষা, সাহিত্য, ইতিহাস যখন ঐতিহ্যগত যখন ঐক্যতা প্রতিষ্ঠিত হয় তখনই তাকে জাতীয়তাবাদ বলে অবহিত করা হয়ে থাকে। আর জাতীয়তার উপাদান, যেই উপাদানগুলো মানুষকে ঐক্যবদ্ধ হতে, জাতীয়তাবোধ গড়ে তুলতে সহযোগিতা করেছেন সেগুলোকে জাতীয়তাবাদের উপাদান বলা হয়ে থাকে। এরপর আমরা পয়েন্টে আসি যে জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদের উপাদানগুলোর মধ্যে এক নাম্বার আছে বংশগত ঐক্য, তারপরে ভাষাগত ঐক্য, ধর্মীয় ঐক্যবোধ, ভৌগোলিক সান্নিধ্য, ঐতিহ্যগত ঐক্য, একই রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য, ভাব ও ঐতিহ্যগত ঐক্য এবং সর্বশেষ হচ্ছে বিশ্বজনীন জাতীয়তাবাদ। তো সর্বপ্রথম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে বংশগত ঐক্য। এখানে বলা হচ্ছে যে বংশমতে ঐক্য মানুষকে একটি জাতি গঠনে উদ্বুদ্ধ করে। বলা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে সকল দেশের মানুষের উদ্বুদ্ধ একই গোষ্ঠী থেকে হয়নি বা একই জাতি থেকে উদ্বুদ্ধ হলেও কোনো এক সময়ে বিভিন্ন জাতির সংমিশ্রণে এই বিশুদ্ধতা হারিয়ে গেছে, তবে বংশগত ঐক্য থাকলে তা জাতীয়তাবাদকে সুদৃঢ় করে। অর্থাৎ এই জাতীয়তাবোধটা অনেক সময় বংশগত ভাবেও হয়ে থাকে আবার মিশ্রণও হয়ে থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখি যে এই জাতীয়তাবোধটা কিন্তু কোনো বংশগত উপর ভিত্তি করে গঠিত হয়নি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে সকলেই কিন্তু স্বাধীনতা সংগ্রামে কি করেছেন? ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু বলা হচ্ছে যে এই জাতীয়তাবাদকে মজবুত করতে হলে মূলত বংশগত যদি ঐক্য হয় তাহলে ওই জাতীয়তাবাদটা সুদৃঢ় হয়ে থাকে। তবে যে বংশগত ঐক্যের মাধ্যমে এই জাতীয়তাবোধটা দৃঢ়ভাবে গড়ে ওঠে। তারপরে হচ্ছে ভাষাগত ঐক্য। বলা হচ্ছে যখন মানুষ যে মনে করবে যে নিজের ভাষাগত ঐক্যতা রয়েছে তখন তাদের মধ্যে একটা জাতীয়তাবোধ গড়ে তোলে। যেমন ধর আমরা বলি যে আমরা বাঙালি যদি বলি তাহলে বাঙালি বলতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদেরকেও কিন্তু বাঙালি হিসেবে ধরা হয়। জাতীয়তা বাংলাদেশী, কিন্তু যখন বাঙালি শব্দটি উচ্চারণ হয় তখন বাঙালির ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেও কিন্তু বাঙালির আওতাভুক্ত করা যায়। কারণ পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আছে ওই পশ্চিমবঙ্গের মানুষগুলোর সাথে আমাদের ভাষাগত, আমাদের সংস্কৃতিগত অনেকটাই মিল রয়েছে। তো সেই জন্য বলা হচ্ছে যে একটা রাষ্ট্রের জনগণ যখন অন্য একটা রাষ্ট্রের জনগণের সাথে মনে করে যে তাদের সাথে আমাদের ভাষাগত, বংশগত ঐক্যতা রয়েছে তখনই তাদের মধ্যে একটা জাতীয়তাবোধের সৃষ্টি হয়ে থাকে। ধর্মীয় ঐক্যবোধ
অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যুক্তিতে বলা হচ্ছে কি বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি আলাদা জাতি, কিন্তু এদের মধ্যে একমাত্র ধর্মীয় কারণে বিভক্তি সৃষ্টি হয়েছে এবং তাদের উপমহাদেশের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ভারত পাকিস্তান সৃষ্টি হয় তা ধর্মের উপর ভিত্তি করেই হয়ে থাকে। অর্থাৎ আধুনিক যুগে ধর্মের প্রভাব একটুকু বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, যেমন বাংলাদেশ ভারতের জনগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তাদের জাতীয়তা ভারতীয় এবং বাংলাদেশী। অর্থাৎ বলা হচ্ছে এই জাতীয়তাবোধের পিছনে ধর্মীয় ঐক্যবোধ কাজ করে থাকে। তবে বর্তমান সময়ে এসে এই ধর্মীয় ঐক্যবোধটা তেমন একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। কারণ আমরা দেখি যে ভারত অন্য ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ভারতের সাথে বাংলাদেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু বলা হচ্ছে যে ধর্মীয় ঐক্যতার মধ্যেও কিন্তু অনেক সময় জাতীয়তাবাদের বিষয়টি গড়ে ওঠে। এরপরে হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য। বলা হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য জাতীয়তাবাদের অন্যতম উপাদান। একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীকে ঐক্যের বন্ধনে আবদ্ধ রাখে। নির্দিষ্ট ভূখণ্ড জাতি রাষ্ট্র গঠনের একটি অন্যতম মৌলিক উপাদান। অর্থাৎ বলা হচ্ছে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে যেই সংখ্যক জনসংখ্যা বসবাস করে ওই সংখ্যক জনসংখ্যার মধ্যেই মূলত এই জাতীয়তাবোধের বিস্তারটা হয়ে থাকে। সেই জন্য বলা হচ্ছে এই জাতীয়তাবাদ গঠনের ক্ষেত্রে ভৌগোলিক সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বলা হচ্ছে যে ঐতিহ্যগত ঐক্য। কৃষ্টি সংস্কৃতি, লোকাচার এবং ঐতিহ্যগত মিলে তৈরি হয় জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মানুষ যখন নির্দিষ্ট সীমানার মধ্যে বসবাস করে ইতিহাস, সভ্যতা, শিল্পকলা, সংস্কৃতি, রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি তাদের মধ্যে মনোগত দিক দিয়ে ঐক্যবদ্ধ হয়, তখনই মূলত এই জাতীয়তাবোধের সৃষ্টি হয়। অর্থাৎ যে ঐতিহ্যগত ঐক্যতা, অর্থাৎ বলা হচ্ছে যখন একটা সীমারেখার মধ্যে সব মানুষের মধ্যে যখন একটা ঐতিহ্যগত ধারাবাহিকতা থাকে, কৃষ্টি সংস্কৃতি কালচারের মধ্যে ঐক্যতা থাকে, তখনই জাতীয়তাবাদের সৃষ্টি হয়ে থাকে। এটা বর্তমান সময়ে অত্যন্ত এফেক্টিভ একটা প্রভাবিত একটা পয়েন্ট। এই কারণে দেখি আমরা অবস্থানগতভাবে আমরা তাদের সাথেই বন্ধুত্ব করছি কিংবা তাদের সাথে ঐক্যতা পোষণ করছি যারা আমাদের সাথে আমাদের সংস্কৃতির সাথে মিল রয়েছে। তুমি কখনো দেখবে না একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানদের সাথে উচ্চবিত্ত পরিবারের যাদের কাছে গাড়ি বাড়ি অঢেল সম্পত্তি মারা ইন্টারন্যাশনাল স্টাইলের যারা, অর্থাৎ ইন্টারন্যাশনাল না, পোশাক আশাকের ভিন্নতা রয়েছে, তাদের সাথে কিন্তু মধ্যবিত্ত পরিবারের কখনো অ্যাডজাস্ট হয়। কারণ কেন অ্যাডজাস্ট হয় না? অর্থাৎ তাদের মধ্যে একটা জাতীয়তা সম্পর্ক গড়ে উঠে না। কেন? কারণ তাদের সংস্কৃতির সাথে তাদের ঐতিহ্যের সাথে মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতি ঐতিহ্যের সাথে লোকাচারের সাথে কখনো মিলে না। সে কারণে তাদের মধ্যে একটা জাতীয়তার সৃষ্টি হয় না। ঠিক এই জিনিসটা এখানে বোঝাচ্ছেন যে ঐতিহ্যগত ঐক্য, অর্থাৎ নিজেদের মধ্যে যখন একটা নির্দিষ্ট সীমানার মধ্যে যখন নিজেদের মধ্যে যখন একই সংস্কৃতি, কৃষ্টি, লোকাচার, ঐতিহ্যগত যখন মিলে থাকে, তখনই মূলত তাদের মধ্যে একটা কি সৃষ্টি হয়? এই জাতীয়তাবাদের সৃষ্টি হয়ে থাকে। এরপরে হচ্ছে একই রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য। একটি নির্দিষ্ট সীমানার মধ্যে একই রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য থাকে, তখনই মানুষের মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়ে থাকে। এটা কি জন্য? বলা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল একই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যখন রাজনৈতিক কার্য পরিচালনা করে থাকেন এবং সকল রাষ্ট্রের রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য যদি হয় যে রাষ্ট্রের উন্নয়ন, অর্থাৎ জনগণের কল্যাণ সাধনের মাধ্যমে, জনগণের উন্নয়নের সাধনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন সাধন করার যদি তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা জাতীয়তাবোধের সৃষ্টি হয়। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলোর এই একটি নির্দিষ্ট উদ্দেশ্য না থাকার কারণে, ব্যক্তি স্বার্থ নিহিত থাকার কারণে মানুষের মধ্যে ঐক্যতা আমরা দেখতে পাই না। যারা বিএনপি করে তারা একদলীয় জাতীয়তাবোধে অবস্থান, আবার আওয়ামী লীগ যারা করেন তারা একটা জাতীয়তাবাদ সৃষ্টি করে, জাতীয়তাবোধের সৃষ্টি করে। অর্থাৎ মত ভিন্নতা তাদের মধ্যে রয়েছে। আর বলা হচ্ছে একই রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য যখন একই থাকে, তখন তাদের মধ্যে একটা জাতীয়তাবাদের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে ভাব ও ঐতিহ্যগত। রাষ্ট্রের ঐক্য বাহ্যিক নয়, মানসিকও বটে। শুধুমাত্র বাহ্যিক ভাবেই কখনো কি হয় না, জাতীয়তাবোধের সৃষ্টি হয় না। মানসিকও একটি বিষয় থাকে। সেটাকে আমরা বোঝার জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে নিই। একজন মানুষের সাথে আরেকজন মানুষের বন্ধুত্ব বলো, সম্পর্ক বলো, এই জিনিসটা তখনই হয় যখন মানসিকভাবে তার সাথে মনের সাথে যখন মিল হয়। অর্থাৎ যে মানুষটার সাথে তোমার মনের অনুভূতি, তোমার মনের চিন্তাধারা
সাথে যখন অন্য একটা মানুষের চেহারার যখন মিল হয়, তখনই দেখা যাচ্ছে তার সাথে বন্ধুত্ব হয়, তার সাথে সম্পর্ক হয়। এর আগে কিন্তু কখনো হয় না। ঠিক একইভাবে একটা রাষ্ট্রের মধ্যে যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যারা জনসংখ্যা আছে, ওই জনসংখ্যার মানুষের মধ্যে যখন একই ধরনের চিন্তাধারা, ভাব যখন বিদ্যমান করবে, অর্থাৎ বিরাজমান থাকবে, তখনই তাদের মধ্যে ঐক্যতা প্রতিষ্ঠিত হবে। আর যখন তাদের মধ্যে ঐক্যতা প্রতিষ্ঠিত হবে, তখনই তাদের জাতীয়তাবাদের উদ্ভব হয়ে থাকবে। সর্বশেষ যে পয়েন্টের কথা বলেছিলাম সেটি হচ্ছে বিশ্বজনীন এবং জাতীয়তাবাদ। অর্থাৎ বলা হচ্ছে যে জাতীয়তাবাদ আগে ছিল গোষ্ঠীগত বা নির্দিষ্ট দেশ বা রাষ্ট্রকেন্দ্রিক, কিন্তু বর্তমানে জাতীয়তাবাদ তার গতি পেরিয়ে তার বিশ্বজনীন পর্যায়ে পৌঁছেছে। এই জন্য বিশ্ব রাজনীতিতে জাতীয়তাবাদ একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। অর্থাৎ তখনকার সময়ে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময়ে কিংবা স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ে কিংবা পরবর্তী সময়েও আমরা দেখি যে এই জাতীয়তাবাদটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ ছিল। অর্থাৎ পূর্ব বাঙালিদেরকে নিয়ে একটা জাতীয়তাবাদ উঠেছে, আবার পশ্চিম পাকিস্তানিদেরকে নিয়ে একটা জাতীয়তাবাদ গড়ে উঠেছে, রাশিয়াকে নিয়ে রাশিয়ারা নির্দিষ্ট অঞ্চল নিয়ে জাতীয়তাবাদ গড়ে তুলেছে। কিন্তু বর্তমান সময়ে এই জাতীয়তাবাদটা একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নেই, এটা বিশ্বজনীন হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে এক রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রে যখন কিছুটা হলেও যখন মিল পাওয়া যায়, তখন তাদের মধ্যে, যেমন ধরো আমরা যদি একটু দেখি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমাদের একটা ভালো একটা কি হয়েছে, জাতীয়তাবোধের সৃষ্টি হয়েছে। কেন? তাদের সাথে আমাদের সংস্কৃতিগত ধর্মীয়গত ঐক্যবোধ সৃষ্টি না হলেও কিন্তু আমাদের ঐতিহ্যগত কিংবা অর্থনৈতিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য কিংবা ভাবের ক্ষেত্রে কিছুটা হলেও ঐক্যতা রয়েছে। যার কারণে আবার দেখা যায় যে ভাষাগত ঐক্যতাও কিন্তু অনেকটা রয়েছে। তার কারণে তাদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আবার পাশাপাশি আমরা দেখি যে আমাদের বাংলাদেশে জাইকা অর্থাৎ জাপানের বিভিন্ন বিভিন্ন ধরনের ওয়াসার কাজ করছেন এবং বিভিন্ন সেক্টরে তারা কাজ পরিচালনা করছেন। চীন আমাদের সাথে কাজ করছেন। এটা কি জন্য? ওই যে কিছু বলেছিলাম, ভাব এবং ঐতিহ্যগত ঐক্য। অর্থাৎ মানসিক যে একটা বিষয় রয়েছে, যখন মনের মিল, অর্থাৎ মনের মিল যখন মনের চিন্তাধারার সাথে যখন বিভিন্ন রাষ্ট্রের সাথে যখন মিলে যায়, তখনই তাদের মধ্যে ঐক্যতা প্রতিষ্ঠিত হয় এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়ে থাকে। তাহলে যদি জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি, তাহলে আমরা এই 8টা পয়েন্ট দিয়ে আমরা এই জাতীয়তাবাদের উপাদান সমূহ আলোচনা করব। তাহলে আমরা আজকে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। একটা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে সাফটা কি। 2 নাম্বার প্রশ্ন আলোচনা করেছি ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও, এবং সর্বশেষ আলোচনা করেছিলাম জাতীয়তাবাদের উপাদানসমূহ কি কি। তাহলে এই 3টা প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।